আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা। মিডিবির পক্ষ থেকে আবার সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। গতবারের মতো আজকে আবার আরেকটি নতুন লেকচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গতদিন আমি পড়িয়েছিলাম সাধারণ বিজ্ঞান লেকচার 1, আজকে পড়াবো লেকচার 2। চলুন সবাই শুরু করি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই আবারও। আমার নাম হচ্ছে তানভীর আহমেদ খান, ঢাকা নার্সিং কলেজ, বিএসসি ইন নার্সিং। এবং আজকে আমাদের টপিক হচ্ছে অণুজীব এবং উদ্ভিদ শারীরতত্ত্ব। আমরা সবাই জানি সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে এই দুইটা টপিক কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলুন সবাই লেকচারের ভিতরে প্রবেশ করি। প্রথমে আমাদের জেনে নিতে হবে অণুজীব কি। অণুজীব, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে জীব দেখা যায় সেটাই হচ্ছে অণুজীব। তাহলে কি বুঝতে পারলাম আমরা? অণুবীক্ষণ যন্ত্র অর্থাৎ মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ আমরা কম বেশি সবাই চিনি। আমরা বিভিন্ন ল্যাবে বা বিজ্ঞানাগারে বা বিভিন্ন রিসার্চ এর কাজে আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করে থাকি। অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের সাহায্যে যে জীবকে দেখতে হয়, সেই ক্ষুদ্র জীবকে বলা হয় অণুজীব। আমরা বিগত ক্লাসে পড়েছিলাম হচ্ছে কোষ। কোষ দেখার জন্য আমাদের যেমন মাইক্রোস্কোপ প্রয়োজন, ঠিক তেমন ভাবে অণুজীবকে দেখার জন্য আমাদের মাইক্রোস্কোপ প্রয়োজন। তাহলে অণুজীব বলতে কি বুঝি? অণু মানে ক্ষুদ্র। অণু মানে কি? এই যে এখানে আছে অণু, এখানে আছে অণু। অণু মানে হচ্ছে ক্ষুদ্র, আর জীব মানে কি আমরা বুঝি যাদের জীবন আছে। অর্থাৎ অণুজীব বলতে বোঝায় অণুবীক্ষণ যন্ত্রের মানে যে জীবকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, অর্থাৎ অতি ক্ষুদ্র, সেটাকে বলা হয় অণুজীব। এখন আমাদের টপিকের মধ্যে বা আমাদের অণুজীব লক্ষ লক্ষ কোটি কোটি আছে। এই পৃথিবীতে কোটি কোটি অণুজীব আছে। কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা অণুজীব হচ্ছে, একটা হচ্ছে ভাইরাস এবং একটা হচ্ছে ব্যাকটেরিয়া। আমরা আজকে এই দুইটা নিয়ে আলোচনা করব, ভাইরাস এবং ব্যাকটেরিয়া। তাহলে প্রথমে আমরা ভাইরাস সম্পর্কে জানি। ভাইরাস সম্পর্কে আমরা সবাই শুনি, যেরকম কিছুদিন আগে আমাদের সমগ্র বিশ্বে একটা মহামারী ধারণ করেছে, সেটা হচ্ছে করোনা। এই করোনাও কিন্তু ভাইরাস। ঠিক আছে? তো এরকম ভাবে আমরা আজকে ভাইরাস নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম টপিক কি ভাইয়ারা? সেটা হচ্ছে ভাইরাস। এখন আমরা দেখব ভাইরাস বলতে আমরা কি বুঝি। ভাইরাস হচ্ছে অকোষীয়, অর্থাৎ এতে কোনো কোষ নেই। আমরা বিগত ক্লাসে কি কি পড়েছিলাম? কোষ। কোষ অর্থ কি? মানে জীবদেহের গঠন, কার্যাবলী এবং বিপাকীয় কার্যকলাপের একক হচ্ছে কোষ। কিন্তু ভাইরাস এমন একটা পদার্থ যেটাতে কোনো কোষ নাই, অকোষীয়। অর্থাৎ এখানে কোষ, ভাইরাসে কোষ নেই। ঠিক আছে? ভাইরাস হচ্ছে অকোষীয়, অর্থাৎ এতে কোনো কোষ নেই, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড। তাহলে ভাইরাসে কি থাকবে? শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড। ডিএনএ বা আরএনএ, ডিএনএ বা আরএনএ সম্পর্কে আমরা সবাই জানি। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ ভাইরাস অকোষীয়, এতে কোনো কোষ নেই, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকবে? ডিএনএ বা আরএনএ এর যে কোনো একটি, এবং প্রোটিন। এবং কি? প্রোটিন দিয়ে ভাইরাস গঠিত। তাহলে যদি আমাদের পরীক্ষায় এমসিকিউ আসে ভাইরাস কি দিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএও থাকতে পারে, আরএনএও থাকতে পারে, এবং মাস্ট বি কি থাকবে? প্রোটিন। তাহলে কি ভাইয়ারা আমরা ভাইরাস কি বুঝতে পারছি? ভাইরাস হচ্ছে অকোষীয়, অর্থাৎ এতে কোনো কোষ নেই। এতে থাকবে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকবে? ডিএনএ এবং আরএনএ। দুটো একসাথে থাকবে না, হয় ডিএনএ থাকবে বা আরএনএ থাকবে। ডিএনএ বলতে আমরা কি বোঝাই? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এবং প্রোটিন, এবং কি থাকবে? প্রোটিন। তাহলে ভাইরাস কি আমরা বুঝতে পারছি? আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখব ভাইরাসের আবিষ্কার। ভাইরাস কে আবিষ্কার করেন বা কিভাবে আবিষ্কৃত হয়? প্রথমেই আসি, আমি অনেকগুলো স্টেপ নিয়ে আসছি, কারণ এমসিকিউ যে কোনো একটা দিয়ে দিতে পারে, সবগুলো গুরুত্বপূর্ণ। আমরা সবগুলা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করব। তো প্রথমে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 সালে, কত সালে ভাইয়েরা? 1796 সালে। পরীক্ষায় দিয়ে দিবে 1796, 1896, 1996 বা 1696। তো তোমাদের মেইন টার্গেট রাখতে হবে কত সালে? 1796 সালে সর্বপ্রথম ভাইরাস গঠিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। সর্বপ্রথম কোন রোগের কথা উল্লেখ করেন? বসন্ত, যেটাকে আমরা বলি পক্স। কি বলি ভাইরা? পক্স। পক্স। তাহলে কে? বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। কত সালে ভাইয়েরা? 1796 সালে। কোন রোগের ভাইরাস আবিষ্কার করেন? সেটা হচ্ছে বসন্ত রোগের। তাহলে তারপরে কি দেখলাম? অ্যাডলফ মায়ার নামে একজন বিজ্ঞানী 1886 সালে, কত সালে ভাইয়েরা? 1886 সালে তামাক গাছের পাতার, তামাক মানে টোবাকো, তামাক যেটা আমরা অনেকে হয়তো তামাক বুঝতে অসুবিধা হবে, তাকে আমরা বলি
টোবাকো, টোবাকো যখন আমরা সিগারেটের প্যাকেট আমরা দেখি সেখানে লেখা থাকে তামাক দ্রব্য সেবনের কারণ হচ্ছে মৃত্যু বা হচ্ছে টোবাকো কিলস। তাহলে অ্যাডলফ মায়ার 1886 সালে তামাক গাছের পাতার যে ছোপ ছোপ এরকম, যদি এটা আমরা একটা পাতা ধরি, এটা ধরলাম আমরা তামাক পাতা, ঠিক আছে, এটা তামাক পাতা, এরকম 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 ছোপ ছোপ থাকবে। তো এরকম যে ছোপ ছোপ দাগ বিশিষ্ট রোগকে টোবাকো মোজাইক ভাইরাস নামে অভিহিত করেন। এটাকে আমরা সংক্ষেপে বলি TMV। কি বলি আমরা? TMV, টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে। তারপরে 1892 সালে, কত সালে ভাইয়েরা? 1892 সালে রাশিয়ার বিজ্ঞানী, কোন দেশের বিজ্ঞানী? রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি। আবার দেখো কেউ বা লেভানদোভস্কি বলে গেল না, দিমিত্রি আইভানোভস্কি প্রমাণ করেন যে রোগাক্রান্ত তামাক পাতার রস ব্যাকটেরিয়া রোধক, ফিল্টার করার পরও সুস্থ তামাক গাছের রোগ সৃষ্টি করতে সক্ষম। অর্থাৎ যে রোগাক্রান্ত, ওই যে আমরা যে একটু আগে বললাম ছোপ ছোপ যে পাতাটা থাকবে, সেটাকে আমরা যে ব্যাকটেরিয়া নিরোধক যে ফিল্টার আছে সেটা দিয়ে ফিল্টার করার পরেও ওই গাছের রোগ সৃষ্টি করতে সক্ষম, মানে ব্যাকটেরিয়া জাতীয় ফিল্টার দিয়ে ওইটা রোগটা নিরাময় হবে না। তাহলে এটা কে আবিষ্কার করেন? রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি। কি প্রমাণ করেন? রোগাক্রান্ত তামাক পাতার রস ব্যাকটেরিয়া রোধক ফিল্টার করার পরও সুস্থ তামাক গাছে রোগ সৃষ্টি করতে সক্ষম। এবং তারপরে কত সালে? 1898 সালে আরেক হল্যান্ড বিজ্ঞানী, হল্যান্ড বলতে যেটা বলে আমরা কি, নেদারল্যান্ডের বিজ্ঞানী মার্টিনাস বিজারিং তামাকের মোজাইক রোগের ভাইরাসকে টোবাকো মোজাইক ভাইরাস বা TMV হিসেবে উল্লেখ করেন। এখানে তোমাদের আমি একটা জিকে বলে যাই, যদি এখন বলতেছে ভাইয়া কি পাগল হয়ে গেছে নাকি, বিজ্ঞান ক্লাসে জিকে বলতেছে। জিকেটা হচ্ছে অনেক সময় পরীক্ষায় আসতে পারে, এরকম আসে যে কোন দেশ একই সাথে ফুটবল এবং ক্রিকেট খেলায় উভয় জনপ্রিয়, সেটা হচ্ছে হল্যান্ড বা নেদারল্যান্ড। ঠিক আছে। তার উপরে 1898 সালে হল্যান্ড বিজ্ঞানী মার্টিনাস বেজেরিং তামাকের মোজাইক রোগের ভাইরাসকে টোবাকো মোজাইক ভাইরাস বা TMV হিসেবে উল্লেখ করেন। তারপরে কে আসে? 5 নম্বরে আমরা কি পাইলাম? ওয়াল্টার রিড 1901 সালে মানবদেহের পিচ জ্বর, যেটাকে আমরা বলি ইয়েলো ফিভার, পিচ জ্বর বা ইয়েলো ফিভার সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন। তাহলে ওয়াল্টার রিড কি আবিষ্কার করেন? 1901 সালে মানবদেহের যে পিচ জ্বর, যেটাকে আমরা বলি ইয়েলো ফিভার সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন। ক্লিয়ার সবার কাছে? প্রথমে আমরা কি পড়লাম? এডওয়ার্ড জেনার কি করলো, তারপরে বললাম আমরা অ্যাডলফ মায়ার, তারপরে বললাম আমরা দিমিত্রি আইভানোভস্কি, আবার বললাম কেউ লেভানদোভস্কি বলে ফেলো না, তারপরে কি মার্টিনাস বেজারিং, আর সর্বশেষে কি ওয়াল্টার রিড। তো কে কোনটা আবিষ্কার করছে আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এইগুলো আসলে খুব গভীরভাবে বোঝার কিছু নেই, জাস্ট হচ্ছে MCQ জন্য আমরা মনে রাখবো কে কোন কাজটা করেছেন। ক্লিয়ার? আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। তারপরে 1935 সালে, দেখো আমি কিন্তু একদম সিরিয়ালি নিয়ে আসছি সর্বপ্রথম থেকে সর্বশেষ পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত কে কোনটা কি করছে ভাইরাসের ব্যাপারে। আমেরিকান বিজ্ঞানী ওয়াল্টার মেরিডিথ স্ট্যানলি TMV কে পৃথক করে ক্যালাসিত করেন, যে কারণে তিনি 1946 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ MCQ কি আসতে পারে, যে ভাইরাসের উপর কাজ করে কোন বিজ্ঞানী প্রথম নোবেল পুরস্কার পান? সেটা হচ্ছে ওয়েন্ডেল মেরিডিথ স্ট্যানলি। কোন ভাইরাসের উপর কাজ করে ভাইয়ারা? TMV। TMV এর ফুল মিনিং কি আমরা সবাই জানি, টোবাকো মোজাইক ভাইরাস। এবং কত সালে তুমি নোবেল পুরস্কার পান? 1946 সালে, 1946। এবং স্ট্যানলি মোজাইক আক্রান্ত 1 টন তামাক পাতা থেকে 1 চামচ মাত্র ভাইরাল ক্রিস্টাল সংগ্রহ করেন। তাহলে কত টন পাতা থেকে? 1 টন। 1 টন পাতা থেকে মাত্র 1 চামচ পরিমাণ ভাইরাল যে ক্রিস্টাল সেটা সংগ্রহ করেন। এবং সর্বশেষ 1937 সালে ইংল্যান্ডের দুজন বিজ্ঞানী, একজন হচ্ছে FC ব্যাডেন আর একজন হচ্ছে NW পিরি, অর্থাৎ ব্যাডেন এবং পিরি বলেন যে TMV নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। তাহলে কি আমরা কিন্তু প্রথমেই পড়ছিলাম ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুইটা থাকবে, একটা হচ্ছে DNA, আরেকটা হচ্ছে কি RNA।
তাহলে কি আমরা পড়ার সিকোয়েন্সটা বুঝতে পারছি? যে ভাইরাসের যে টিএমবি নিয়ে যে আমরা আলোচনা করতেছি অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস, এখানে নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি থাকতে পারে? ডিএনএ বা আরএনএ, এবং মাস্ট একটা পদার্থ থাকবে, সেটা হচ্ছে প্রোটিন। সেটা কি? প্রোটিন। তো আমরা বুঝতে পারছি। এগুলো জাস্ট হচ্ছে এমসিকিউ এর জন্য, এত ডিটেইলস বোঝার কিছু নাই। জাস্ট হচ্ছে আমরা ভাইরাসের সিকোয়েন্সটা মনে রাখবো, কোন বিজ্ঞানী কত সালে কি আবিষ্কার করেছেন এবং তার কন্ট্রিবিউশনটা কি। ওকে, তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম? ভাইরাসের আবিষ্কার সম্পর্কে, এই যে ভাইরাসের আবিষ্কার সম্পর্কে, তারপরে কে কি করলো সেটা আমরা পড়লাম। তা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আসি ভাইরাসের গঠন। তো ভাইরাসের গঠন দুই রকমের। কয় রকমের? দুই রকমের। সেই দুই রকমের বলতে কি? একটা হচ্ছে ভৌত, একটা হচ্ছে রাসায়নিক। এখন যদি প্রশ্ন করো ভাইয়া ভৌত গঠন কি বা রাসায়নিক গঠন কি, তো আমরা যেটা বলবো ভৌত গঠন বলতে হচ্ছে একটা যে কোনো পদার্থের বা যে কোনো জীবের বহিরাবরণের যে গঠনটা বা বাহ্যিক যে আবরণী গঠনটা, সেটা হচ্ছে তার ভৌত। আর রাসায়নিক কি? তার মধ্যে উপাদানমূলক বা বিপাকীয় কার্যকলাপমূলক যে গঠনগুলো আছে সেগুলোকে বলা হয় বিপাকীয় গঠন, মানে সরি রাসায়নিক গঠন। তাহলে কি ভাইরাসের আমরা দুইটা গঠন জানবো, একটা হচ্ছে ভৌত গঠন, একটা হচ্ছে রাসায়নিক গঠন। তো এখন তাহলে মনে প্রশ্ন, তাহলে ভাই আমরা কোন ভাইরাসের সম্পর্কে জানবো? এই পৃথিবীতে লক্ষ কোটি ভাইরাস আছে, ঠিক আছে? তো আমরা টিএমবি ভাইরাসের সম্পর্কে অনেকেই জানো। সেটা হচ্ছে কিছুটা এরকম থাকে, যদিও আমি খুব ভালো আঁকতে পারি না। এই যে কিছুটা এরকম থাকে, এটা হচ্ছে টিএমবি যে ভাইরাসটা সেটা। তো আমরা এটা সম্পর্কেই মূলত আর কি জানবো। তো ভাইরাসের কেন্দ্রে অবস্থিত, মানে যে ধরো এটা যদি ভাইরাসটা ধরি, তার কেন্দ্র হচ্ছে এটা। তো কেন্দ্রে অবস্থিত নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ দিয়ে গঠিত। তাহলে কি আমরা কিন্তু আবার আমাদের পড়ার সিকোয়েন্সটা চলে আসলো, যে কেন্দ্রে অবস্থিত নিউক্লিক অ্যাসিডটা ডিএনএ অথবা আরএনএ দিয়ে গঠিত, কিন্তু একসাথে উভয়টা না। এখন কেউ যদি বলে ভাইয়া নিউক্লিক অ্যাসিড বলতে আমরা দুইটাই বুঝি, যে ভাইরাসের মধ্যে ডিএনএও থাকতে পারে বা আরএনএও থাকতে পারে, এরকম কিন্তু না। হয় ডিএনএ থাকবে বা আরএনএ, যেটা থাকবে ডিএনএ সেটাকে বলবো ডিএনএ ভাইরাস, আর যেটার মধ্যে আরএনএ থাকবে সেটাকে বলবো আমরা আরএনএ ভাইরাস। তারপরে আসি কেন্দ্রীয় বস্তুকে ঘিরে। এই যে কেন্দ্রীয় বস্তুকে ঘিরে ক্যাপসিড তথা প্রোটিন আবরণ, এই যে আবরণটা থাকে, বহিস্থ যে আবরণটা থাকে, এই বহিস্থ আবরণটাকে বলে ক্যাপসিড। কি বলে ভাইয়ারা? ক্যাপসিড। তাহলে যদি পরীক্ষায় আসে যে ভাইরাসের বহিস্থ আবরণকে কি বলা হয়, তাহলে আমরা কি বলবো? ক্যাপসিড। ভাইরাসের বহিস্থ আবরণকে কি বলা হয়? ক্যাপসিড। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ক্যাপসিডের প্রোটিনের বিন্যাসই ভাইরাসের আকার এবং আকৃতি নিয়ন্ত্রণ করে। এই যে টোটাল যে ভাইরাসের আকার এবং আকৃতি, এটা হচ্ছে ক্যাপসিডের যে অণু থাকে, যে অণুগুলো দিয়ে ক্যাপসিডটা গঠিত, সেটা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা যেটা কোষের ক্ষেত্রে বলছিলাম, কোষ প্রাচীরের ক্ষেত্রে এই যে বহির আবরণটা, সেটাই ভাইরাসের আকার আকৃতি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এটা যদি আমাদের একটা পর্দাটা হয়, এই পর্দাটা যদি এরকম হয় তাহলে এরকম হয়ে যাবে। এখন যদি পর্দাটা যদি এরকম হয় তাহলে ভাইরাসটা এরকম হয়ে যাবে, বা পর্দা যদি এরকম হয় তাহলে ভাইরাসটা এরকম হয়ে যাবে। অর্থাৎ ক্যাপসিডের আকার এবং আকৃতির উপর ভিত্তি করে ভাইরাসের আকার এবং আকৃতি নিয়ন্ত্রিত হয়। তারপরে আসি আহ প্রোটিন অণু সজ্জিত হয়ে দণ্ডাকৃতির হেলিক্স এবং গোলাকৃতির পলিহেড্রন কাঠামো গঠন করে। কি কাঠামো গঠন করে? পলিহেড্রন। পলিহেড্রন পরীক্ষায় আসতে পারে কোন ধরনের কাঠামো গঠন করে, সেটা হবে পলিহেড্রন। ক্যাপসিড কতগুলো সাব ইউনিট নিয়ে গঠিত, এই সাব ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে ক্যাপসিড যে কতগুলো সাব ইউনিট অর্থাৎ অনেকগুলো ইউনিটের সমন্বয়ে গঠিত, সেটাকে কি বলা হয়? ক্যাপসোমিয়ার। সেটাকে কি বলা হয়? ক্যাপসোমিয়ার। আমি কিন্তু লেকচারের ফাঁকে ফাঁকে বলে দিতেছি কোন জায়গা থেকে এমসিকিউ সবচেয়ে বেশি হয় এবং কোন জায়গাটা এমসিকিউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন একটা লেকচার রেডি করি তখন আমরা কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করি। তো অ্যানালাইসিস করে দেখা যায় যে জায়গা থেকে সবসময় বেশি প্রশ্ন আসে সেগুলোর আমরা রেড মার্ক দিয়ে এরকম মার্কিং করে দিই। তাহলে আমরা বুঝতে পারছি যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, কোন ভাইরাসের ক্যাপসিডের বাইরে ক্যাপসিডকে ঘিরে অপর একটি আবরণ থাকে। অনেক সময় দেখা যায় যে এটা তো আমরা ক্যাপসিড পাইলাম,
এটা ক্যাপসিড। দেখা যায় ক্যাপসিডের বাহিরে, এটার বাহিরে অনেক সময় একটা আবরণ থাকতে পারে, অন্য অন্য একটা আবরণ থাকতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসে ক্যাপসিডই থাকে, মোস্ট অফ দ্য কেসে ক্যাপসিডই থাকে। তাহলে কি ভাইরাসের ভৌত যে গঠনটা সেটা সম্পর্কে আমরা জেনে নিলাম। আচ্ছা, তো আমরা কিন্তু প্রথমেই বলছিলাম একটা কোনো একটা পদার্থ বা কোনো একটা জীবের যদি আমরা গঠন চিন্তা করতে যাই, তাহলে কিন্তু আমাদের ২ টা গঠন নিয়ে আলোচনা করতে হবে। একটা হচ্ছে ভৌত গঠন, একটা হচ্ছে রাসায়নিক গঠন। ভৌত কি রাসায়নিককে আমরা বলছি, আবারও বলে দিই, ভৌত হচ্ছে যে বাহ্যিক যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে ভৌত গঠন। আর রাসায়নিক গঠন বলতে বোঝায় এই যে উপাদানের বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন ক্রিয়াকলাপ, বিভিন্ন যে বিপাকীয় ক্রিয়াগুলা সংগঠন করে সেগুলা নিয়েই হচ্ছে কি রাসায়নিক গঠন। তাহলে ভাইরাসের এতক্ষণ আমরা ভৌত গঠন পড়লাম, এখন আমরা ভাইরাসের কি পড়বো ভাইয়ারা? রাসায়নিক গঠন। ভাইরাসের রাসায়নিক গঠন। এখন আসি ভাইরাসের রাসায়নিক গঠন। ভাইরাস প্রধানত ২ প্রকার বস্তু দিয়ে গঠিত। ২ প্রকার বস্তু দিয়ে গঠিত। আমরা কিন্তু আবার চলে আসলো। যেটা আমরা কি পড়েছিলাম? একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে কি আ প্রোটিন। যেটা মানে প্রোটিন মাস্ট থাকবে, আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে ২ টা থাকবে, এবং নিউক্লিক অ্যাসিডকে আরেকটা জিনিস বলা হয় কেন্দ্রীয় বস্তু। কি বলা হয়? কেন্দ্রীয় বস্তু। তাহলে আমরা যখন পরীক্ষায় কিন্তু অনেক সময় দেখা যায় একটা টপিকে সিনোনিম গুলা ব্যবহার করে। মানে প্রশ্নটা খুবই ইজি থাকবে, কিন্তু সিনোনিম দেওয়ার কারণে কি তোমাদের মনে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। যে আমরা কিন্তু ভাইরাসের ক্ষেত্রে পড়ছিলাম কি নিউক্লিক অ্যাসিড, কিন্তু পরীক্ষায় কি চলে আসছে? কেন্দ্রীয় বস্তু। তাহলে আমাদের কি একটা বিষয় জানতে গেলে আমাদের ওইটার সিনোনিম, যেমন আমি যদি ইংলিশের ক্ষেত্রে দেখি, এটা এনজয় একটা শব্দ। এখন এনজয়টা কিন্তু পরীক্ষার খাতায় জয়ও দিতে পারে। ঠিক আছে? পরীক্ষার খাতায় গ্ল্যাডও দিতে পারে। এনজয় মানে যা, জয় মানে তা, গ্ল্যাড মানে কিন্তু তাই। ঠিক আছে? অর্থাৎ আমাদের একটা বিষয় যখন আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে ফোকাস করে একটা স্টুডেন্টের বেসিকের উপর। একটা স্টুডেন্টের বেসিক কত স্ট্রং। যেমন বইয়ে যা দেওয়া আছে বা লেকচারে যা দেওয়া আছে এটা কিন্তু সবাই জানে বা সবাই পারে বা সবাই সেম জিনিসই পড়ে। কিন্তু একটা বিষয়কে কতভাবে বিশ্লেষণ করা যায় বা এনালাইসিস করা যায় সেটার উপর বেস করে একটা স্টুডেন্টের বেসিকটা হচ্ছে যাচাই করা হয়। তাহলে কি আমরা এতক্ষণ কি নিয়ে আলোচনা করলাম? সেটা হচ্ছে ভাইরাসের যে ২ প্রকার বস্তু নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডকে আবার কি বলা হয়? কেন্দ্রীয় বস্তু বলা হয়। কি বলা হয়? কেন্দ্রীয় বস্তু এবং প্রোটিন। এখন হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ভাইরাসের কেন্দ্রে অবস্থিত নিউক্লিক অ্যাসিড। এটা যদি আমরা একটা এটা যদি আমরা একটা ভাইরাস ধরি, এটা আমরা একটা ভাইরাস ধরলাম। এই ভাইরাসের কেন্দ্রে অবস্থিত নিউক্লিক অ্যাসিড, এবং কোষের ক্ষেত্রে কেন্দ্রে কি অবস্থিত? নিউক্লিয়াস। তাহলে দেখো কেন্দ্র যেখানে, এখানে নিউক্লিয়াস বা নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ কেন্দ্রে যখনই আমরা কেন্দ্র নিয়ে প্রশ্ন আসবে তখন আমাদের একটা কমন কনসেপ্ট মাথায় চলে আসা দরকার, যে যখনই আমরা বিভিন্ন উপাদানের বা কোষীয় উপাদানের কেন্দ্র চিন্তা করব, অর্থাৎ সেন্টারটা চিন্তা করব, তখন এই সেন্টার চিন্তা করার ক্ষেত্রে তখন আমাদের মাথায় চলে আসবে ভাইরাস বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা নিউক্লিক অ্যাসিড হবে, আর কোষের ক্ষেত্রে অবশ্যই সেটা নিউক্লিয়াস হবে। ক্লিয়ার? আচ্ছা, নির্দিষ্ট ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ যেকোনো ধরনের হতে পারে। তাহলে আমরা আগে কিন্তু বলছিলাম নিউক্লিক অ্যাসিড ২ প্রকার, ডিএনএ বা আরএনএ। ২ টা কিন্তু একসাথে কখনোই থাকতে পারে না। কখনো এই যেমন এই যে চলে আসছে পড়া। যে আগে পড়াইছি সেটা আবার চলে আসছে। ডিএনএ এবং আরএনএ কখনোই একসাথে অবস্থান করে না, কখনো একসাথে অবস্থান করে না। ঠিক আছে? সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত পানি। সমুদ্রের পানি কি লবণাক্ত পানি? তুমি পৃথিবীতে এমন কোন সমুদ্র পাবা না যেটার পানি মিষ্টি। অর্থাৎ যেখানে লবণাক্ত সেখানে লবণাক্ত, যেটা মিষ্টি পানি বা মিঠা পানি সেটা মিঠা পানি। ক্লিয়ার? আচ্ছা। অন্যান্য জীব দিয়ে একই সাথে ডিএনএ ও আরএনএ অবস্থান করে। অন্যান্য জীব দিয়ে একসাথে করতে পারে, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে সেটা করে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ। সাধারণত অধিকাংশ উদ্ভিদ ভাইরাস আরএনএ আর প্রাণী ভাইরাসের ডিএনএ থাকে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, পরীক্ষায় আসার মতো। কি? এই যে এখানে উদ্ভিদ ভাইরাসে থাকে আরএনএ এবং প্রাণী ভাইরাসে থাকে ডিএনএ। সবসময় না, মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে উদ্ভিদ ভাইরাসে থাকে আরএনএ, প্রাণী ভাইরাসের ক্ষেত্রে থাকে ডিএনএ। উদ্ভিদ ভাইরাসে আরএনএ, প্রাণী ভাইরাস হচ্ছে ডিএনএ। এবং নিউক্লিক অ্যাসিড, ভাইরাসের কেন্দ্রে অবস্থিত নিউক্লিক অ্যাসিড এবং নির্দিষ্ট ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা যেকোনো এক ধরনের হয়। এটা পড়লাম। তারপরে আসি বহিঃস্থ আবরণ। কোন ভাইরাসে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস,
হার্পিস ভাইরাস, এইচআইভি ইত্যাদি ক্যাপসিডের বাইরে জৈব পদার্থের একটি আবরণ থাকে। ক্যাপসিডের বাইরে কি জৈব যে পদার্থ আছে সে একটা আবরণ থাকে। এটি রাসায়নিকভাবে সাধারণত লিপিড দিয়ে গঠিত, সাধারণত লিপিড, লিপোপ্রোটিন বা শর্করা বা স্নেহ অর্থাৎ কার্বোহাইড্রেট বা ফ্যাট জাতীয় পদার্থ দিয়ে গঠিত। লিপিড বা লিপোপ্রোটিন স্তরের একককে প্যাপলোমিয়ার বলে। গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ভাইরাসের ক্ষেত্রে লিপিড বা লিপোপ্রোটিনের স্তরের একককে কি বলা হয়? প্যাপলোমিয়ার। লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে লিপোভাইরাস বলে। যেহেতু আবরণটাই লিপোপ্রোটিন দিয়ে গঠিত অর্থাৎ সেই ভাইরাসকে লিপোভাইরাস বলা হয়। তাহলে আমরা কি জানতে পারলাম? লিপিড বা লিপোপ্রোটিন স্তরের যে একক সেটাকে বলা হয় প্যাপলোমিয়ার। একক মানে হচ্ছে একটা ইউনিট মানে বেজ, ঠিক আছে, সেটাকে বলে প্যাপলোমিয়ার। আর যেটা যে ভাইরাসটার আবরণ এটা একটা ভাইরাস, এটা একটা ভাইরাস, এটার বহিস্থ যে আবরণ, এই বহিস্থ আবরণটা যদি লিপোপ্রোটিন বিশিষ্ট হয় তাহলে এটাকে কি বলা হয়? লিপোভাইরাস। লিপোভাইরাস। তাহলে এতক্ষণ আমরা ভাইরাসের রাসায়নিক গঠন পড়লাম। রাসায়নিক গঠনে আমরা কি জানলাম? ভাইরাসের দুটা উপাদান মেইন থাকবে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিড আরেকটা কি বলা হয়? সেটাকে নিউক্লিক অ্যাসিডকে বলা হয় কেন্দ্রীয় বস্তু। নিউক্লিক অ্যাসিডকে কি বলা হয়? কেন্দ্রীয় বস্তু। এবং হচ্ছে প্রোটিন, এবং নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুইটা উপাদান থাকবে, একটা হচ্ছে ডিএনএ এবং একটা হচ্ছে আরএনএ। কখনোই একসাথে দুইটা থাকতে পারে না। এবং অধিকাংশ উদ্ভিদে, যখন আমরা উদ্ভিদ চিন্তা করব, উদ্ভিদের ক্ষেত্রে ভাইরাসে থাকবে আরএনএ ভাইরাস এবং প্রাণীদের ক্ষেত্রে থাকবে ডিএনএ ভাইরাস। তাহলে এটা ক্লিয়ার? উদ্ভিদের ক্ষেত্রে আরএনএ, প্রাণীর ক্ষেত্রে ডিএনএ। এবং আরএনএ এর ফুল মিনিং আবার বলে দেই। আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা পড়লাম। তারপরে বললাম যে কোনটা লিপোপ্রোটিন যুক্ত ভাইরাসকে কি বলা হয়? লিপোভাইরাস বলা হয়। এবং প্যাপলোমিয়ার কি? লিপিড বা লিপোপ্রোটিনের যে স্তর, ওই স্তরের যে একক বা ইউনিট সেটাকে বলা হয় প্যাপলোমিয়ার। ক্লিয়ার? আই থিংক ক্লিয়ার। এখন আমরা আসি কতিপয় ভাইরাসের গঠন। এই যে আমরা ভাইরাসের যে আলোচনা করলাম, এখন স্পেসিফিক কিছু ভাইরাসের গঠন নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা ভাইরাস তো অনেক আছে, কোটি কোটি ভাইরাস আছে। এখন যেমন আমি কিছুক্ষণ আগে বললাম ক্লাসের শুরুতেই যে আমাদের কিছুদিন আগে যে একটা মহামারী হয়ে গেল, প্যান্ডেমিক, সেটা হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19, ঠিক আছে? এই কোভিড-19 এরকম ভাইরাস আছে, এরকম বর্তমানে বিভিন্ন রোগ বালাই থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি কোটি ভাইরাস আছে এই পৃথিবীতে। কিন্তু আমরা আমাদের স্পেসিফিক সুবিধার্থে এবং পরীক্ষায় যে ভাইরাস সবচেয়ে বেশি কমন আসে সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। এখন আমরা এটা কেন পড়বো? আমরা যদি বর্তমানে যে সারা বিশ্বে যে ক্যান্সার হয়, সারা বিশ্বে যে ক্যান্সার হয় তার মোস্ট অফ দ্য কেস হচ্ছে যারা হচ্ছে অ্যালকোহল সেবন করে বা যারা হচ্ছে তামাক জাতীয় দ্রব্য অর্থাৎ ধূমপান করে, স্মোকিং করে। তো এই জন্য মোটামুটি এই টপিকটা গুরুত্বপূর্ণ, মানে যেটা হচ্ছে রিলেটেড সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমরা জানবো কি? টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। এখন আসি এটার গঠন। এটির দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ, এটির দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ। তো এটা আমরা তো জানি, এটা দিলাম ভাইরাসটা, এই যে এটা দৈর্ঘ্যটা, এটা এই প্রস্থের কত গুণ? প্রস্থের 17 গুণ, ঠিক আছে? এবং এর দৈর্ঘ্য 280 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার এবং প্রস্থ 15 থেকে 18 ন্যানোমিটার। তো মোটামুটি গুণ করলে দেখা যায় প্রায় 17 গুণের কাছাকাছি হয়। এবং আরএনএ এবং প্রোটিন দিয়ে টিএমবি গঠিত হয়। আরএনএ এবং প্রোটিন দিয়ে টিএমবি গঠিত হয়। এখন আমরা কিন্তু একটু আগেই বলছিলাম একই সাথে কখনো ডিএনএ বা আরএনএ একসাথে থাকতে পারে না। এবং টিএমবি মানে কি? টোবাকো। টোবাকো মানে কি? তামাক। তামাক কি একটা গাছ? তাহলে কি আমরা কি পাইলাম? আরএনএ। একটু আগে আমরা যেটা পড়লাম উদ্ভিদ ক্ষেত্রে সাধারণত আরএনএ হয়, তাহলে কি আমরা পরের সাথে সিকোয়েন্সের মিল কি পাইছি? আশা করি আমরা পাইছি, কারণ আমি কি পড়েছিলাম? প্রাণী ক্ষেত্রে সাধারণত ডিএনএ ভাইরাস হয় এবং উদ্ভিদ ক্ষেত্রে সাধারণত আরএনএ ভাইরাস হয়। তাহলে যেহেতু এটা উদ্ভিদ, টোবাকো অর্থাৎ তামাক গাছ, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আরএনএ। এবং একটি পুরো প্রোটিন আবরণ থাকে, প্রোটিন আবরণকে বলা হয় ক্যাপসিড। প্রোটিন আবরণকে কি বলা হয়? ক্যাপসিড। তাহলে আমরা বুঝতে পারলাম দৈর্ঘ্য প্রস্থের কত কত গুণ? দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে 17 গুণ। এবং এর প্রোটিন আবরণকে কি বলা হয়? ক্যাপসিড। সেটা আমরা আগেও পড়ছিলাম। এবং ক্যাপসিড বহু একক দ্বারা গঠিত। এই ক্যাপসিডের একককে বলা হয় কি? ক্যাপসোমিয়ার। এবং ক্যাপসোমিয়ার একটা ফলের ন্যায় সজ্জিত থাকে। সেটা হচ্ছে কি? আঙুরের থোকার ন্যায়। ধরো আমরা দোকান থেকে ধরো আঙুর কিনি,
সাপোজ এটা ধরে নেও আঙ্গুর, এটা হচ্ছে ভায়োলেট কালার আঙ্গুর, ঠিক আছে। এরকম আঙ্গুরের থোকা নিয়ে সজ্জিত থাকে এবং টিএমবি তে কতগুলো ক্যাপসোমিয়ার থাকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। সেটা হচ্ছে 2130 থেকে প্রায় 2200টি ক্যাপসোমিয়ার থাকে। টিএমবি তে প্রায় 2130 থেকে 2200টি ক্যাপসোমিয়ার থাকে এবং প্রতিটি ক্যাপসোমিয়ারে 158টি অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে কতটি অ্যামাইনো অ্যাসিড থাকে? 158টি। তাহলে টিএমবি তে কতগুলো ক্যাপসোমিয়ার থাকে? 2130 থেকে 2200টি এবং ক্যাপসোমিয়ারে 158টি অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারছি টিএমবি ভাইরাসের গঠন। তারপরে এখন আসছি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। আমাদের যখন আমরা যখন রোগাক্রান্ত হই, যখন আমাদের শরীরে আমাদের যারা করোনায় আক্রান্ত হয়েছি তারা আমরা বলতে পারবো যে করোনা কিন্তু একদিনে কিন্তু ডেভেলপ হয় নাই। আমাদের শরীরে একটা রোগ বিরোগ কখন ডেভেলপ করে? যখন আমাদের শরীরকে অন্য টপিকে যাইতে হয়। ডব্লিউবিসি, ডব্লিউবিসি কে কি বলা হয়? হোয়াইট ব্লাড সেল, অর্থাৎ শ্বেত রক্তকণিকা। আমাদের শরীরে তখনই রোগাক্রান্ত হয় বা তখনই আমরা অসুস্থ হই যখন একটা জীবাণু বা যে কোনো একটা ভাইরাস বা মাইক্রো অর্গানিজম সেটা ডব্লিউবিসির সাথে ফাইট করতে করতে ডব্লিউবিসি কে পরাজিত করে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে, ঠিক আছে। তার মানে কি ডব্লিউবিসি তো অনেকগুলো ডব্লিউবিসি যখন আমরা তাহলে যখন এগুলো যখন এর সাথে যুদ্ধ করবে, যদি ডব্লিউবিসি থেকে 500, তাহলে তারা মিনিমাম 501টা হওয়া লাগবে, কারণ তার সাথে তোমার ফাইট করতে হবে, তাই কি না? কারণ যখন আমাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি হবে, এছাড়া তো আমরা অন্য মানে বিপক্ষকে আমরা পরাজিত করতে পারবো না। তার মানে কি আমরা যখন শরীরে রোগাক্রান্ত করতে যাব, তখন আমাদের কি শক্তি সঞ্চয় করতে হবে, সেটা একা একা কখনোই সম্ভব না। প্রথমে একটা আসবে, তারপর আরেকটা, তারপর আরেকটা, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি আসবে। অর্থাৎ কি আমাদের শরীরে যখন একটা ভাইরাস প্রবেশ করবে, তখন তার অবশ্যই সংখ্যা বৃদ্ধি করতে হবে। অবশ্যই কি করতে হবে? সংখ্যা বৃদ্ধি করতে হবে। এই জন্যই এক্সাম্পলটা দিলাম। এখন ভাইরাস যেহেতু কোষ নেই, এর দৈহিক বৃদ্ধি হয় না। ভাইরাসের গাঠনিক উপাদানগুলো তৈরি হয় পরে এসব একত্রে নতুন ভাইরাস তৈরি হয়। অর্থাৎ ভাইরাসের কোষ বৃদ্ধিটা সাধারণ কোষ বৃদ্ধির মতো হয় না। ভাইরাসের গাঠনিক উপাদানগুলো তৈরি হয়ে পরে সেসব একত্রিত হয়ে নতুন ভাইরাস তৈরি হয়। অর্থাৎ যে গাঠনিক যে বাহ্যিক উপাদানগুলো আছে সেগুলো আসলে একসাথে একত্রিত হয়ে জড়ো হয়, তারপরে নতুন ভাইরাস গঠন করা হয়। এখন আসে ব্যাকটেরিওফাজের সংখ্যা বৃদ্ধি ঘটে দুই ভাবে। একটা হচ্ছে লাইটিক চক্র, একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। তাহলে কি একটা লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। অর্থাৎ কয় ভাবে সংখ্যা বৃদ্ধি করে? সাধারণত দুই ভাবে করে। একটা হচ্ছে লাইটিক চক্র, একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। এখন এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা আছে। ডিটেইলস আলোচনা আমরা হচ্ছে একাডেমিক ক্ষেত্রে পড়বো। কিন্তু অ্যাডমিশন ক্ষেত্রে আমরা জেনে রাখবো কয়টা প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে। সেটা হচ্ছে দুইটা প্রক্রিয়ায়, একটা লাইটিক, একটা লাইসোজেনিক। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যে এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় ভাইরাস কি? ভাইরাস তো আমরা জানি সাধারণত ছোট হয়। ভাইরাস আমরা সাধারণত কি জানি? ছোট হয়, অনেক ক্ষুদ্র হয়, যেগুলো খালি চোখে দেখা যায় না। দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। কিন্তু এই ছোটর মধ্যেও তো একটা বড় আছে। যেমন একটা ভাইরাসের আয়তন 10 ন্যানোমিটার সাপোজ। কিন্তু এই 10 ন্যানোমিটার হতে পারে, কিন্তু একটা তো 100 হতে পারে। পারে কি না? ইউজুয়ালি এটাই হয়। যখন ভাইরাসের ক্ষেত্রে একটা 10 ন্যানোমিটার হইলো, আরেকটা হয়ে যাবে 100 ন্যানোমিটার। ঠিক আছে? তার মানে কি ভাইরাসের মধ্যে ছোট আছে, বড় আছে। তো সবচেয়ে বড় যেটা ভাইরাসের ভাই, সেটা হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস। সেটা কি? ভ্যাকসিনিয়া ভাইরাস। তাহলে পরীক্ষায় যদি আসে পৃথিবীর পৃথিবীর সবচেয়ে বড় ভাইরাস কি? ভ্যাকসিনিয়া ভাইরাস। তার মানে কি আমরা সবচেয়ে বড় ভাইরাস কি এটা আমরা বুঝতে পারলাম।